এবার যে ছবি আপনাদের দেখাবো সে ছবি চেনা ছবি। বেশ কিছু জায়গায় এ ছবি আমরা বিগত কয়েকদিন দেখতেই পেয়েছি। বাড়ি বাড়ি কল রয়েছে, কিন্তু তাতে মেলে না জল। আর জল সমস্যায় এবার বাঁকুড়ার জগদল্লার বেশ কয়েকটি পরিবার সমস্যায়। কৃষ্ণনগর গ্রাম 2 বছর আগে বাড়ি বাড়ি পিএইচির জলের কল বসানো হয়, কিন্তু তাতেও জল আসে না। কোথা থেকে জল আনছে? নদী থেকে। ঘরে ঘরে তো কল দিয়েছে সরকার, না দেয়নি জলগুলো নি। জল আসেনি। না ওগুলো জল আসেনি। কতদিন আগে দিয়েছে? এই 2 বছর হয়ে গেল। ওরা বললো জল কল দেবো, দিয়ে ভোট হয়ে গেলে আর দেয়নি আমাদের কিছু। তাহলে কলগুলো কি বাড়িতে লাগানো আছে শুধু? হ্যাঁ ওগুলা ওই টাঙ্কির জলটা দিয়েছে, এমনি ইয়ার জল দেয়নি। টাঙ্কির জল আসেনি। না টাঙ্কির জল আসে না। টিপকলে একদম যা এখন পেরানো যাচ্ছে না, ড্রেন পর্যন্ত করে না, মাটি কেটে যে চুয়া করে দিয়েছে, আর সেই খাল করে মাটিটা ফেলে না, জল একদম সেই নর্দমা জল খেতে মন যাবে না। কতদিন আগে এটা হয়েছিল? এটা তো এই টাকিটা? টাঙ্কিটা তো 2 বছর হয়ে গেল। ওটা কলাতে জল এমনি সাজানো আছে, ও যেমনি দাঁড়কানো আছে সেরকমই আছে, আর তো চেক আপ করতেও আসে না, জলও দেয়নি। 2 বছর আগে বাড়ি বাড়ি পিএইচির কল বসলেও আপনারা ছবি দেখছেন যে কল থেকে না কোনো জলই পড়ছে না। কিন্তু কেন এই ছবি? কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, যেমনটাই বললে, বছর দুয়েক আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিভাগের তরফ থেকে জল জীবন মিশন প্রকল্পে এই কৃষ্ণনগর গ্রামে, অর্থাৎ জগদল্লা কৃষ্ণনগর গ্রাম, সেখানে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেয় প্রশাসন। তবে সেই মোতাবেক কাজ শুরু হলেও পানীয় জলের বিশাল ট্যাঙ্কও বসানো হয়েছিল, বাড়ি বাড়ি পাইপ লাইনও দেওয়া হয়েছিল, কিন্তু সেই ট্যাপ দিয়ে কোনোদিনও জল পড়েনি। চরম সমস্যায় এলাকার মানুষজন। 3টি এলাকায় বড় বড় ট্যাঙ্ক বসানো হয়েছিল, তার মধ্যে একটি ট্যাঙ্ক এখন পুকুরে গড়াগড়ি খাচ্ছে। অর্থাৎ জলের যে সমস্যা, সেই সমস্যা এলাকায় রয়েই গেছে। এই বিষয়ে আমরা স্থানীয় পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি রয়েছে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন বিষয়টি কিছু নয়, বেশ কিছুদিন কাজ বন্ধ থাকার কারণে এই সমস্যা হয়েছিল, তবে আবার কাজ শুরু হবে এবং এই সমস্যার দ্রুত সমাধান করা হবে। শুধুমাত্র সংবাদ মাধ্যম খবর করবে, তারপরে প্রতিশ্রুতি মিলবে, এমনটাই শুধু বারবার উঠে আসছে। কিন্তু আদৌ যে সমস্যা, অরিজিনালি যে মানুষের সমস্যা, মানুষের কষ্ট, সেটা যেন কিছুতেই দূর হচ্ছে না। মানুষ তো বিপদে রয়েছে, সমস্যায় রয়েছে। এলাকার মানুষ জানাচ্ছেন যে এই পরিস্থিতিতে গ্রামে 150টি পরিবারের জন্য একটি জলের কল রয়েছে। সেই কল নষ্ট হয়ে গেলে স্থানীয় যে পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী, সেই নদী থেকে তাদের জল তুলে খেতে হচ্ছে। চরম সমস্যায় রয়েছে তারা। তারা জানাচ্ছে দ্রুততার সাথে যাদের একেবারে প্রশাসনের পানীয় ব্যবস্থা জলের করে। কানেকশন রয়েছে, কিন্তু তাতে জল আসে না। 2 বছর ধরে এরকমই তীব্র জলকষ্টে ভুগছেন সাধারণ মানুষ বাঁকুড়ার। ইতিমধ্যেই দায় ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে, রাজনৈতিক তরজার কিছু বক্তব্য আসুন শোনা যাক। যে কোনো কারণে আপনারা জানেন যে পিএইচির কাজ একটু থমকেই ছিল, এবং আমাদের মাননীয় মন্ত্রী মশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে। আর আমরা 2026-এর আগে তো সমস্ত জায়গাতে, সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর ছোট্ট ঘটনা, কোনো কারণে পুরো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল, কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না। তারা শুধু কাটমানিটা লক্ষ্য করেন, কাটমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে, তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না। মানুষ জল পাচ্ছে না, নদী থেকে জল আনতে হচ্ছে। তাহলে এটা করার কি প্রয়োজন আছে? এটা তো করার কোনো প্রয়োজন নেই। না কাটমানি খাওয়ার জন্য তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছিল, সেই জিনিসটা আমরা বিডিও সাহেবের কাছে জানবো। মা শারদার জন্মোৎসব বেলুর মঠে পালিত হচ্ছে। মা শারদার জন্মোৎসব, ভোর থেকে বিশেষ প্রার্থনা, সকাল থেকে বেলুর মঠে ভক্তদের ভিড়। আমরা জয়রামবাটির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। মা শারদার জন্মোৎসবে জমজমাট জয়রামবাটি। কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। দেবব্রত, জয়রামবাটি সকাল থেকে ছবিটা ঠিক কি মা শারদার জন্মোৎসবকে কেন্দ্র করে? একেবারে দেখো, সকাল 4:30 শুরু হয়েছে মঙ্গল আরতি, তারপরেই 7টার সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এলাকার হাজার হাজার পুণ্যার্থী তারা ভিড় জমিয়েছিলেন, এলাকার মানুষ ভিড় জমিয়েছিলেন, দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের এই জন্মভূমিতে, অর্থাৎ এই তার পূর্ণভূমিতে। সকাল থেকেই সেই বর্ণাঢ্য শোভাযাত্রা ফিরে আসে
বিকেল 4:30 রয়েছে মায়ের সন্ধ্যারতি। তার আগে রয়েছে সকাল যেমনটা জানাচ্ছেন এখানে সকাল 7টার সময় বিশেষ পুজো পাঠ রয়েছে মায়ের এই জন্মতিথি উপলক্ষে, অর্থাৎ 172তম এই জন্ম জয়ন্তী। সারদা মা যেমনটাই জানতে পারা যাচ্ছে 1853 সালে 22শে ডিসেম্বর অর্থাৎ এই আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাঁকুড়া জেলার এই জয়রামবাটির পূর্ণভূমিতে। দরিদ্র একটি ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা শ্যামা সুন্দরী দেবী তাদের ঘরেই মা জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকেই তিনি এখানেই থাকতেন, এখানেই তার বিবাহ হয়েছিল রামকৃষ্ণ দেবের সঙ্গে। এখানেই তিনি ছোট থেকে বড় হয়েছিলেন। সেই পবিত্র জন্মভিটে পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে আসে, তখন থেকেই মায়ের এই জন্ম জয়ন্তী উৎসব পালন করা হয় মহা সমারোহের মধ্য দিয়ে। আজও অতটা হয়নি। সকাল থেকে উচ্চ পড়া ভিড় দর্শনার্থীদের এবং পুণ্যার্থীদের, সকাল থেকে ভিড় চলেছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, ভক্তিমূলক অনুষ্ঠান রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ এসছে। বেশ, দেবব্রত আমাদের নজর থাক। আজকে মায়ের জন্মতিথি পূজা উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি, এটা আমাদের চরম সৌভাগ্য। উনি না টানলে আজকে আমাদের এখানে আসা কোনোভাবে সম্ভব না। এত সুন্দর, এত সুষ্ঠুভাবে দর্শন, কোনো রকম কোনো অসুবিধা নেই, এটা সব থেকে বড় পাওনা আমাদের। মা শারদার 172তম জন্মতিথি জন্মোৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। ভোর 4:45 মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে বিশেষ উৎসবে। সারাদিন ধরেই বেলুড় মঠে চলবে নানা ধর্মীয় অনুষ্ঠান। শারদা মন্দিরেই চলছে বিশেষ অর্চনা। পৃথিবীর উপর কত রকম অত্যাচার হচ্ছে, সে চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। মায়ের লেখাপড়া শেখার কত আগ্রহ ছিল তা মায়ের কথা থেকে আমরা জানতে পারি। তদুত্তরে মা বলিলেন, সারা জীবন পরের দাসত্ব করা। সময় কোয়ালপাড়া একদিন নিবেদিতা স্কুলে জনৈক, আরেকদিন জনৈক ভক্ত কন্যাকে শ্রীমা বলছেন, তুমি কারোর কাছে কিছু চেও না, মাথায় উঠে অহংকারী হও, গাছ পাথর ভেবে নানা অশান্তি, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়, নরেন আমার এসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। এবার একটা ভালো খবর দিই আপনাদের। মাঝে কয়েকদিন কোথায় শীত আমরা প্রশ্ন করছিলাম ঠিকই, কিন্তু আজ থেকে তাপমাত্রা কমছে। আজ থেকে আবারও শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী। তবে পশ্চিমী ঝঞ্ঝায় শীতে বাধা, আগামী সপ্তাহে তাপমাত্রা ফের বাড়বে। বড়দিনে বাংলায় জাঁকিয়ে শীত কি পড়তে চলেছে জানিয়ে রাখি আপনাদের যে আজ থেকে তাপমাত্রা ফের কমছে, শীত উপভোগ করতে পারবে রাজ্যবাসী। তবে হ্যাঁ, যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে বড়দিনে এই যে ক্রিসমাস ইভ কিংবা নিউ ইয়ার্স ইভ, সেই সময় কতটা রাজ্যের মানুষ এই উইন্টারলি ফিলটা পাবে সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। তার কারণ আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা ফের বাড়ার কথাও শোনা যাচ্ছে। বিশ্বজিৎ শাহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আবারও যোগাযোগ করতে পেরেছি আমরা। বিশ্বজিৎ, ক্রিসমাস ইভ কিংবা নিউ ইয়ার্স ইভ, এই যে সময়টা ফেস্টিভ সিজনটা, সেই সময় কি জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে? আপাতত বড়দিনের যে পূর্বাভাস রয়েছে তাতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, অর্থাৎ কনকনে ঠান্ডা থাকবে না, তবে শীতের একটা আমেজ থাকবে। সকাল এবং সন্ধ্যেবেলায় যে শীতের আমেজ সেটাতে বড়দিনে উপভোগ করা যাবে। তবে তাপমাত্রা যে কারণে বেড়েছিল, যে পশ্চিমী ঝঞ্ঝা এবং অন্যদিকে নিম্নচাপের ফলে জলীয় বাষ্প ঢুকছিল পরোক্ষ প্রভাবে, তার ফলে তাপমাত্রা যেমন বেড়েছিল সেই তাপমাত্রাটা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 2-3 ডিগ্রি কমেছে, কোথাও কোথাও আরো 1-2 ডিগ্রি কমতে পারে। তবে আবার বুধবার বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা আবার বাড়তে পারে, আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অর্থাৎ জমিয়ে শীত, ঠিক জাঁকিয়ে শীতের পরিস্থিতি না হলেও একটা শীতের আমেজ থাকবে আগামী সপ্তাহে। এবং তার পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া, সেই অবাধ শীতল হাওয়া আসার সম্ভাবনা আগামী সপ্তাহে কম। তাই বড়দিনে জাঁকিয়ে আগামী সপ্তাহে তাপমাত্রা ফের বাড়ছে বঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে সেখানে কি অবস্থা, শীত কতটা উপভোগ্য সেখানে জানার চেষ্টা করি। প্রতিনিধি পার্থপ্রতিম রয়েছেন সঙ্গে। দার্জিলিংয়ে তুষারপাতের একটা সম্ভাবনা শোনা যাচ্ছে। সার্বিকভাবে উত্তরবঙ্গের ছবিটা কি আবহাওয়ার? দেখো, সকাল থেকে কিন্তু বেশ কনকনে ঠান্ডা রয়েছে গোটা পাহাড় জুড়ে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্র কিন্তু ঠান্ডার প্রভাব রয়েছে এবং দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা
অর্থাৎ সান্দাকফু ফালুটে কিন্তু আবারও তুষারপাতের সম্ভাবনা। স্বাভাবিক প্রচুর পর্যটক এই মুহূর্তে পাহাড়ে রয়েছেন। একই তো বর্ষর বিদায় এবং নতুন ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রচুর পর্যটক কিন্তু এই মুহূর্তে পাহাড়ে ভিড় জমিয়েছেন। বিশেষ করে সান্দাকফুতে যেহেতু বরফ পড়ার একটা আভাস আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, স্বাভাবিকভাবে প্রচুর পর্যটক এই মুহূর্তে অপেক্ষা রয়েছে যে কবে আবার তুষারপাত হবে সান্দাকফুতে। আর সান্দাকফুতে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে 2 ডিগ্রিতে এবং দার্জিলিং 7 থেকে 8 ডিগ্রি আশপাশে রয়েছে। কালিম্পং এ 9 থেকে 10 ডিগ্রির মধ্যে রয়েছে। সমতলে যদি আমরা আসি তাহলে শিলিগুড়ি থেকে শুরু করে একেবারে রায়গঞ্জ কিংবা বালুরঘাট থেকে কোচবিহার সর্বোচ্চ কিন্তু ঠান্ডার একটা প্রভাব রয়েছে। যদিও তাপমাত্রা খানিকটা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চাইতে কিন্তু 1-2 ডিগ্রি খানিকটা বেশি, তবে ঠান্ডার প্রাদুর্ভাব থাকে গোটা উত্তরবঙ্গ জুড়ে। বিশেষ করে পাহাড়ে যেহেতু দার্জিলিং সান্দাকফু এবং ফালুটে তুষারপাতের পূর্বাভাস রয়েছে, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পর্যটকরা। বেশ।